মাইগ্রেশন বলতে বোঝা আয়নস গুলো যখন মুভ করে ফ্রম ক্যাথোড টু অর ফ্রম হেয়ার টু দেয়ার, ওকে, তাহলে তাদের যে মুভমেন্ট হবে সেই মুভমেন্ট থেকেই তো আমাদের কন্ডাক্টেন্সটা আসবে, অর্থাৎ মোবিলিটি। আমরা বলি কি মোবিলিটি বা মাইগ্রেশন অফ আয়নস। মোবিলিটি মানে হলো তোমার ভেলোসিটি পার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এর ব্যাপারটা কি বললাম আমরা? মোবিলিটি অফ আয়নস মানে আয়নগুলো কি করবে? মুভ করবে। দেখো আয়নগুলো মুভ করছে, মুভ করা মানে হলো ভেলোসিটি, তাহলে সেটা একটা ভি। এই ভিটাকে কখন এই মুভমেন্টটা হবে? যদি দেখি যে মুভমেন্টটা হচ্ছে কখন হবে, এটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমরা বলতে বুঝি ডি ভি বাই ডি এক্স। এই জিনিসটা এইটাকে আমরা বলবো ভেলোসিটি, বা এটা স্মল ভি নিতে পারি। আর এই ক্যাপিটাল ভি যেটা, এটা ভোল্টেজ। ওকে, তাহলে এখানে ভোল্টেজ দেব, অর্থাৎ এইখান থেকে এখানে চেঞ্জ হবে, পজিশনটা চেঞ্জ হবে আর ভোল্টেজটা চেঞ্জ হবে। অর্থাৎ পজিশনের সঙ্গে সঙ্গে যদি ভোল্টেজের চেঞ্জ হয় তাকে আমরা বলি কি, অ্যাকচুয়ালি তাকে কি বলি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটাকে বলছি আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, অর্থাৎ কোনো কিছু চেঞ্জ উইথ পজিশন, এটাকে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের যদি আমরা দেখি যে ভি, অর্থাৎ এটা ভেলোসিটি পার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে ডি ক্যাপিটাল ভি ডিএক্স, এটা কত হবে তখন? এটা হবে তোমার 1। যদি আমাদের ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এটা ইকুয়াল টু 1 হয়, তবেই যে ভ্যালুটা পাবো, অনেকে আসছে এখনো। হ্যাঁ, আমি তোমাদের একটু আগে করছিলাম, তোমাদের ক্লাস নেবো বলে ঠিক করলাম, তারপরে টাইমটার দেখলাম পিছিয়ে গেছে। লিপিকা ফোন করলে ভালো করেছে। তো এই যে দেখো, এটা হলো ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ডি ভি ডিএক্স। এই ভিটা নট ভেলোসিটি, এটা পোটেনশিয়াল, আর এটা হলো ভেলোসিটি। তাহলে এটাকেই বলি আমরা মোবিলিটি। এই মোবিলিটি কথাটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এইগুলো তোমরা বায়োলজিক্যাল ফিল্ডেও তোমাদের এই মোবিলিটি গুলো আসবে। মোবিলিটি অফ আয়নস হোক, মোবিলিটি অফ তোমার বায়োমলিকুলস হোক, হ্যাঁ, এই যে আমাদের বডি ফ্লুইডস বা তোমাদের অ্যানিমালস হোক, ট্রি হোক, সেখানে বডি ফ্লুইডস যেগুলো, তাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা যদি আমাদের কখনো চার্জের রেসপেক্ট হয়, যদি কোনো পোটেনশিয়াল দিয়ে হয়, তখন তাদেরকে আমরা এই মোবিলিটি দিয়েই এক্সপ্রেস করি, এবং সমস্ত ক্যালকুলেশন গুলো আমাদের মোবিলিটি দিয়েই হয়। আয়নিক মোবিলিটি means velocity per unit potential gradient। এবারে আরেকটা জিনিস কি, কন্ডাক্ট্যান্স যেটা আমরা পড়েছি ক্যাপিটাল ল্যামডা, আমরা এখানে এই ল্যামডাটাকে কিছু ডিভাইড করব, মানে স্মল ল্যামডাতে। এরকম দেখেছো, এরকম অনেক ল্যামডা তোমরা পড়ে নিয়েছো। আচ্ছা, ক্লাস নেবে এরকম হট করে। এবার দেখো এই ল্যামডা এখানে ই কিউ যদি বসাই, তখন আমরা তাদেরকে বলবো, যদি ক্যাপিটাল ল্যামডা এটা থাকে, এই তোমাদের মাইক্রোফোন গুলো অফ করে রাখো, তোমাদের মাইক্রোফোন গুলো অফ করে রাখো, অনেকে খুলে রেখেছো, আওয়াজ হচ্ছে। দেখো এটা হলো কন্ডাক্ট্যান্স ছিল। ওকে, এই যে কন্ডাক্ট্যান্সটা, এইটা আমাদের কি হলো? এবার এইটাকে আমরা যদি স্মল ল্যামডায় কনভার্ট করি, স্মল ল্যামডা আর ক্যাপিটাল ল্যামডার পার্থক্য আছে। স্মল ল্যামডা হলো, এই তোমরা ইয়ে করছো কেন? তোমাদের মাইক্রোফোন গুলো অন, শুনছে না? না শুনলে আমাকে তো অফ করে দিতে হবে সবগুলো, তাই না?
শুনেছি, সবগুলো অফ হয়েছে, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, যখন ল্যামডা এই সাফিক্সে স্মল এম থাকে তখন আমরা বলি মোলার কন্ডাক্ট্যান্স, আর যদি এখানে ইকিউ থাকে তখন বলি আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। ওকে, আর ল্যামডাটা ওভারঅল একটা কন্ডাক্ট্যান্স বলি, ঠিক আছে। আবার যখন দেখবো ই এখানে 0 তখন বলবো যে ইনফাইনাইট ডাইলিউশনে কোনো আয়নের কন্ডাক্ট্যান্স। ওকে, তাহলে এটা কি মোলার কন্ডাক্ট্যান্স, এটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, দিস ইজ কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন অফ এনি সলিউশন অর আয়ন্স। ওকে, এবার এদের এক একটা ডেফিনেশন আছে নিশ্চয়ই, তাই না? মোলার কন্ডাক্ট্যান্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সটা কি? মোলার কন্ডাক্ট্যান্স এন্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স হলো, ধরো সোডিয়াম ক্লোরাইড, আগে বুঝিয়ে দিচ্ছি এভাবে, আগে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এর একটা ইকুইভ্যালেন্ট ওয়েট আছে, এটা ধরো ইকুইভ্যালেন্ট হলো 58.5 গ্রাম, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে যেহেতু গ্রামে নিয়েছি। তাহলে আমরা কি দেখব, যদি আমরা এটাকে এই এত গ্রাম অর্থাৎ 1 গ্রাম, এটাকে আমরা কি বলি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। এই গ্রামটাকে আমরা যখন ইকুইভ্যালেন্টে কনভার্ট করছি তখন আমরা কি বলছি, এটাকে বলছি গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এই গ্রাম ইকুইভ্যালেন্ট যদি 1 লিটারের মধ্যে ডিজলভ থাকে, 1 লিটার সলিউশনের মধ্যে যদি তোমার এই গ্রাম ইকুইভ্যালেন্টটা ডিজলভ থাকে, তাহলে আমরা তাদেরকে বলি ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, মানে তার যে কন্ডাক্ট্যান্স, সলিউশন ইজ এ কন্ডাক্ট্যান্স। তাহলে কি দ্য কন্ডাক্ট্যান্স অফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট solution is known as equivalent conductance, মানে যখন একটা সলিউশনে কি থাকছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট ডিসলভ থাকছে, তখন ওই সলিউশনের যে কন্ডাক্ট্যান্স তাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। আর এটা যদি এরকম হয়, মোলার কন্ডাক্ট্যান্স কি, মানে 1 মোল, ধরো 1 মোল 1 লিটারের মধ্যে থাকবে, 1 মোল ইলেকট্রোলাইট যদি 1 লিটার সলিউশনের মধ্যে ডিসলভ থাকে, তাহলে যে সলিউশনের কন্ডাক্ট্যান্স হবে তখন আমরা তাদেরকে বলি মোলার কন্ডাক্ট্যান্স। তাহলে মোলার কন্ডাক্ট্যান্সের ডেফিনেশন আমরা এইভাবে দিতে পারি, দ্য কন্ডাক্ট্যান্স অফ এ 1 মোলার সলিউশন ইজ নোন অ্যাজ মোলার কন্ডাক্ট্যান্স। ওকে, এবারে মোলারিটি অ্যান্ড ইকুইভ্যালেন্ট ওয়েট আলাদা হবে বলে এই দুটোকে আলাদা করছি আমরা। কিন্তু এবার দেখো, যদি আমরা দেখি যে সোডিয়াম ক্লোরাইড এটা যখনই ডিসোসিয়েট হয়, এই ইকুইভ্যালেন্ট সাইনটা আমরা দেই না, আমরা ডাইরেক্টলি কি করি NaCl ডাইরেক্ট অ্যারো দিয়ে লিখি Na প্লাস Cl মাইনাস। কিন্তু যখনই আমরা এইরকম লিখবো অ্যাসিটিক অ্যাসিড, ধরো CH3COOH, এইখানে কিন্তু আমাকে ইকুইলিব্রিয়াম সাইনটা দিতে হচ্ছে, CH3COO মাইনাস প্লাস H প্লাস। এখানে আমরা ইকুইভ্যালেন্ট সাইনটা দিলাম কিন্তু এখানে দিতে পারলাম না, এর কারণটা হলো যে এটা স্ট্রং ইলেকট্রোলাইট, কেন ও এদিক থেকে আর ফিরে আসবে না, ও যদি লিকুইডের মধ্যে অর্থাৎ ওয়াটারের মধ্যে ডিসলভ হয় তাহলে Na প্লাস Cl মাইনাস কমপ্লিট ডিসোসিয়েশন হয়ে যাবে। কিন্তু এটা কমপ্লিট ডিসোসিয়েশন হবে না, এখানে যদি 100 খানা নেই, 100 খানা মলিকুলের মধ্যে দেখা যাচ্ছে এটা 90 তোমার 8 খানায় থেকে যাচ্ছে, 2টো 4টে 5টা H প্লাস বেরিয়ে আসছে। ওকে, সেই কারণে এদের ইকুইভ্যালেন্ট, আমাদের এইটা খুব ইকুইভ্যালেন্টের ব্যাপারটা এইখানে খুব ইম্পর্টেন্ট বলবে। এখানে আমাদের ইম্পর্টেন্ট কেন, এখানে আমরা সহজেই মেজার করতে পারবো যে NaCl যখনই ডিসলভ হলো, ওয়াটারের মধ্যে যখনই ডিসলভ হলো, তখন সঙ্গে সঙ্গে Na প্লাস Cl মাইনাস এর কমপ্লিট ডিসোসিয়েশন হলো, সঙ্গে সঙ্গে এটা যদি আমি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট নেই, এটা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, অর্থাৎ দুটো আয়ন তৈরি হলো। ওকে, এটা যদি 1 মোল নেই, এটা 2 মোল তৈরি হলো, মানে এটা 1 মোল, এটা 1 মোল, অর্থাৎ আমরা মোল হিসেবে ওটা নেই না। সোডিয়াম ক্লোরাইডের কোনো মলিকুলার ওয়েট হয় না। এই যে আমরা বলি NaCl, এটা আমরা বললাম এটা 23, এটা 35.5, আর এটা 23 অ্যাটমিক ওয়েট,
যে 58.5 আমি যে লিখলাম, এটা কি লিখলাম, এই দুটোকে অ্যাড করলাম, তাহলে এটা কিন্তু একটা মলিকুল নয়, অর্থাৎ এটা মলিকুলার ওয়েট নয়, মলিকুলার ওয়েট নয়। এটা কি ওয়েট? এটা একটা ফর্মুলা, সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা NaCl। দিস ইজ নট দ্য মলিকুল অফ সোডিয়াম ক্লোরাইড। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড যখন বলছি এটা একটা মলিকুল, এটার এক্সিস্টেন্স আছে, এটা শুধু এই সিঙ্গেল NaCl এর কোনো এক্সিস্টেন্স নেই। তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড এরকম স্ট্রাকচার হয়, তাই না? এরকম বড় বড় স্ট্রাকচার, এই তারপরে এই সঙ্গে যুক্ত হবে, এই সঙ্গে যুক্ত হবে, এরকম করে চলতে থাকবে ওর স্ট্রাকচার গুলো। অর্থাৎ এটা 3 ডাইমেনশনালি উপরে নিচে তিন দিকে ইনক্রিজ করতে থাকবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জাস্ট এটা একটা ফর্মুলা। দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্মুলা by which we can define the sodium chloride. So it is not a molecule. অর্থাৎ ক্রিস্টালগুলোর মলিকুল হয় না, সেই কারণে ওদের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা ওয়েট, ওটাকে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটে নিতে পারি। ওকে, যাই হোক, তাহলে আমরা এখানে কি শিখছি? আমরা শিখব যে ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন। এবার ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন হতে গেলে আয়নগুলোকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা সঙ্গে সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, Na প্লাস প্লাস Cl মাইনাস কমপ্লিটলি সেপারেট হয়ে গেল। ও যতটা মুভমেন্টে থাকবে, এ ততটা মুভমেন্টে থাকবে, তা কোনো মানে নেই। কিন্তু এর মুভমেন্টের সঙ্গে কোনো রিলেশন নেই। এটা সেপারেটলি মুভমেন্ট করতে পারবে, সেপারেটলি মুভমেন্ট করতে পারবে ইন দ্য লিকুইড। ওকে, তাহলে এই জন্য বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অর মুভমেন্ট। কিন্তু যখনই অ্যাসিটিক অ্যাসিড হলো, এই যে উইক অ্যাসিড বা উইক বেজ বা উইক ইলেকট্রোলাইট, তখন এদের এই পার্টটা সেপারেট হয় বটে, কিন্তু এই সেপারেশনের পার্সেন্টেজটা খুব কম। আমরা অনেক সময় বলি আলফা পার্সেন্ট, অর্থাৎ আলফা ইজ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর পার্সেন্ট ডিসোসিয়েশন। ওকে, যে কত পার্সেন্ট ডিসোসিয়েট হলো সেটাই বোঝায় আলফা। আমরা অনেক সময় তোমরা দেখেছো যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, what is the degree of dissociation? Actually degree of dissociation is the percent dissociation, কত পার্সেন্ট ডিসোসিয়েট হলো। so acidic acid is not independent, H plus and acetate is not independent because it is not completely dissociate. But when sodium chloride it dissociate, then it is completely independent of ions. That's mean Na plus is independent, Cl minus is independent, and its migration is also independent. And now how we can calculate the independent migration of ions for acetic acid, that's mean H plus and acetate. So we need an equation which is known as Cole-Lasch law, or from the Cole-Lasch law we will get an equation for calculation of independent migration of weak electrolyte. তাহলে উইক ইলেকট্রোলাইটটাকে আমরা স্ট্রং ইলেকট্রোলাইটে কিভাবে কনভার্ট করে আমরা ওই উইক ইলেকট্রোলাইটের এই মাইগ্রেশন গুলো বা কন্ডাক্ট্যান্স গুলো কিভাবে ক্যালকুলেট করব, সেটাই এখানে আমরা শিখব। ওকে, দেখো, হাউ ডু উই মেজার লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি? ফার্স্ট কোশ্চেন, measure by Cole-Lasch law of independent migration of ions. তাহলে ফার্স্ট আমরা কি বলছি যে আমরা কিভাবে লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি মেজার করব। এই যে বললাম অ্যাসিটিক অ্যাসিড, তার কন্ডাক্টিভিটি মেজার করতে গেলে আমাদের H প্লাস এন্ড অ্যাসিটেট আয়ন লাগবে, কিন্তু আমরা এটাকে কমপ্লিট ডিসোসিয়েট কন্ডিশন যদি না পাই, তাহলে টোটাল তার আয়নের যে মুভমেন্ট বা কন্ডাক্ট্যান্স আমরা পাবো না। বুঝতে পারলে? এই জন্য আমাদের Cole-Lasch law দরকার হবে। Cole-Lasch law of independent migration of ions, limiting molar conductivity of electrolyte can be represented as the sum of individual contribution of the anions and cations of the electrolyte at limiting molar concentration. এর ব্যাপারটা কি? ওই যে বললাম যে NaCl টাকে আমরা কমপ্লিট ডিসোসিয়েট করলে Na প্লাস পাবো এন্ড Cl মাইনাস পাবো। এই Na প্লাস এর যে কন্ডাক্ট্যান্স এন্ড Cl মাইনাস এর কন্ডাক্ট্যান্স, এটা কমপ্লিটলি সেপারেট।
এবং এই দুটোকে অ্যাড করলে আমি NaCl এর টোটাল কন্ডাক্টেন্সটা পাবো। অর্থাৎ ধরো এটাকে আমরা যদি লিখি, দেখো ফর NaCl ইলেকট্রোলাইট আমরা আবার কি করছি, ইলেকট্রোলাইটের এই ইলেকট্রোলাইটের যে কন্ডাক্টেন্স ল্যামডা ইকুয়াল টু ল্যামডা অফ Na প্লাস প্লাস ল্যামডা অফ Cl মাইনাস, কারণ এই দুটো কমপ্লিটলি সেপারেট হয়ে আছে। অর্থাৎ এইটা আমাদের কি দেখতে পাচ্ছি, এটা একটা সেপারেট, এটা একটা সেপারেট, কমপ্লিটলি সেপারেট হওয়ার জন্য আমি এই টোটাল যে আমরা বলতে পারি যে এ সোডিয়াম ক্লোরাইডের, যদি এটা বলছি আমরা মোলার, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফর্মাল এফ অ্যাকচুয়ালি, কেন এটা ফর্মুলা আছে। তাহলে এটার আয়নের যে কন্ডাক্টেন্স, এই আয়নের যে কন্ডাক্টেন্স দুটোকে অ্যাড করলে আমি টোটাল কন্ডাক্টেন্স পাবো। কিন্তু ফর উইক ইলেকট্রোলাইট সেটা যেহেতু কমপ্লিট ডিসোসিয়েট হয় না, সেই কারণে আমরা ওইভাবে লিখতে পারবো না, মানে অ্যাসিটিক অ্যাসিডের এইভাবে লিখতে পারবো না, ল্যামডা অফ অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ এই ল্যামডা অফ অ্যাসিটিক অ্যাসিড এইভাবে আমরা লিখতে পারি না যে ল্যামডা অফ অ্যাসিটেট, হ্যাঁ সরি অ্যাসিটেট মাইনাস প্লাস ল্যামডা অফ H প্লাস, এভাবে লেখা যায় না ডাইরেক্টলি। তাহলে আমরা ইনডাইরেক্টলি কিভাবে লিখবো, কারণ এটা কমপ্লিটলি সেপারেট হয় না বলে লেখা যায় না। তাহলে কোল্ডাসলো আমাদের, মানে কোল্ডাস সেই কথাটাই বলেছে যে আমরা এইভাবে কি করে লিখতে পারি, আমরা এরপরে কি করে দেখাবো যে অ্যাসিডিক অ্যাসিডে বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যারা যারা উইক আর কি, তাদের ক্ষেত্রে আমরা কি করে ইন্ডিপেন্ডেন্ট গুলো পাবো। অর্থাৎ আমরা এখানে দেখলাম ইফ অ্যান ইলেকট্রোলাইট অন ডিসোসিয়েশন গিভস V plus cation and V minus anions, then its limiting molar conductivity is given by, অর্থাৎ যতগুলো আয়ন হবে ততগুলো ল্যামডা আমরা পাবো। অর্থাৎ টোটালটা কত হবে তাহলে, V প্লাস এর জন্য V প্লাস ইন্টু ল্যামডা প্লাস প্লাস V মাইনাস, মানে এগুলো হলো নাম্বার অফ আয়ন অ্যাকচুয়ালি। যেমন সোডিয়াম ক্লোরাইডের একটা করে আয়ন ছিল, তাহলে 1 ইন্টু ল্যামডা অফ Na প্লাস প্লাস 1 ইন্টু ল্যামডা অফ Cl মাইনাস। কিন্তু আমরা যদি দেখি এটা ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে 1 ইন্টু ল্যামডা অফ ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2 ইন্টু ল্যামডা অফ Cl মাইনাস, এভাবে দেখতে পাবো। ওকে, হয় ল্যামডা প্লাস অ্যান্ড ল্যামডা মাইনাস আর লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি অফ ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স রেসপেক্টিভলি। এবার দেখো আমরা কি করতে পারি, এখান থেকে করতে পারি, দেখো ল্যামডা এম ফর ক্যালসিয়াম ক্লোরাইড ফ্রম দ্য ডেটা গিভেন, ক্যালসিয়ামের একটা ল্যামডা 0 দেওয়া আছে। এই ল্যামডা 0 গুলো কি অ্যাকচুয়ালি কমপ্লিট ডিসোসিয়েশন হলেই ল্যামডা 0 হয়, মানে কমপ্লিটলি সেপারেটেড। এবারে ফর স্ট্রং ইলেকট্রোলাইট, যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় তাহলে একটুখানি ডিজলভ করলেও কমপ্লিট সেপারেট হয়ে যায়, কিন্তু যখন উইক ইলেকট্রোলাইট হয় তখন ইনফাইনাইট ডাইলিউশনে গিয়েও কমপ্লিট সেপারেট হবে, আদারওয়াইজ কখনোই কমপ্লিট সেপারেট হয় না। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কমপ্লিট ডিসোসিয়েশন হয় না, যদি কমপ্লিট ডিসোসিয়েশন হতে হয় তাহলে কি হতে হবে, ইনফাইনাইট ডাইলিউশন করতে হবে। আর ইনফাইনাইট ডাইলিউশন তো সম্ভব নয়, তাই না? তুমি সি ওয়াটারে গিয়ে 2 দানা মানে সল্ট দিয়ে দিলে, অর্থাৎ তোমার বাড়ির ট্যাঙ্কে গিয়ে হ্যাঁ জাস্ট একটা মানে জাস্ট এ পয়েন্ট অফ সল্ট তুমি ডিজলভ করে দিলে, তাহলেও সেটা ইনফাইনাইট হতে পারে, তাই না? মানে এত দিতে হবে লিকুইডটাকে, মানে সলভেন্টটাকে। ওকে, যাই হোক, কিন্তু তুমি স্ট্রং ইলেকট্রোলাইট একটুখানি জলের মধ্যে দিলে সলিবিলিটি একটা পাওয়ার আছে, তাই না? তুমি জানো যে দেখা যাচ্ছে 35.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড 100 ml ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে যায়। তো এরকম প্রত্যেকেরই এক একটা সলিবিলিটি আছে। তো যাই হোক, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা কোশ্চেন দিয়েছি যে ক্যালসিয়াম ক্লোরাইড ফ্রম দ্য ডেটা গিভেন, ল্যামডা এমটাকে ক্যালকুলেট করতে বলেছি। তাহলে আমরা সহজেই কি করব, ল্যামডা অফ ক্যালসিয়াম 2 প্লাস মানে 119 প্লাস 2 ইন্টু ক্লোরিন, এখানে দুটো ক্লোরিন আছে, দুটো ক্লোরাইড Cl2 আছে, সেই জন্য আমরা কি লিখবো 2 ইন্টু 76.3, তাহলে দুটোকে অ্যাড করে দেবো জাস্ট, তাহলে আমরা পেয়ে যাবো আনসারটা এইভাবে। অর্থাৎ যখনই ল্যামডা 0 গুলো দেওয়া থাকবে তখন টোটালটা অ্যাড করলে আমাদের হয়ে যাবে।
ক্লিয়ার? অর্থাৎ এটা পেয়ে গেলাম। এবার উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা কি করব, ধরো অ্যাসিটিক অ্যাসিড, এই যে আমরা বলেছি অ্যাসিটিক অ্যাসিড, এবার এদের ক্ষেত্রে তো আমরা ইয়ে করতে পারবো না, কি বললাম, পুরো কমপ্লিট ডিসোসিয়েট হয় না, সেই কারণে ল্যামডা জিরোটা সহজে লিখতে পারবো না। এবার কমপ্লিট ডিসোসিয়েশন হলে তবে লিখতে পারবো। আর কমপ্লিট ডিসোসিয়েশন কখন হবে, ইনফাইনাইট ডাইলিউশন করলে। তাহলে আমরা সেই জন্য এই কথাটা বলছি, দেখো উইক ইলেকট্রোলাইট, ফর উইক ইলেকট্রোলাইট লাইক অ্যাসিটিক অ্যাসিড হ্যাজ লোয়ার ডিগ্রি অফ ডিসোসিয়েশন অ্যাট হায়ার কনসেন্ট্রেশন। অর্থাৎ একে যখন আমরা ওয়াটারে দেই বা ডিজলভ করার চেষ্টা করি, ও কমপ্লিট ডিসোসিয়েশন হয় না, অর্থাৎ ডিগ্রি অফ ডিসোসিয়েশন খুব কম হয়, আর পার্সেন্ট ডিসোসিয়েশন খুব কম থাকে। In such electrolytes, the change in lambda m মানে molar with dilution is due to increase the degree of dissociation and consequently the number of ions in total volume of solution that contains 1 mole of electrolyte. অর্থাৎ আমরা এখানে কি বলতে চাইছি যে যদি তুমি 1 মোল অ্যাসিটিক অ্যাসিড অল্প ওয়াটারের মধ্যে ডিসলভ করো, তাহলে তার কমপ্লিট ডিসোসিয়েশন হলো না। কিন্তু এটা যদি আমরা ইনফাইনাইট ডাইলিউশন করতে পারি, তাহলে কমপ্লিটলি, এখানে আমি এটা দেখাচ্ছি, দেখো যে অ্যাসিটিক অ্যাসিড এটা প্লাস এইচ প্লাস, এটা তৈরি হলো কোথা থেকে, এইখান থেকে। এবার যদি আমরা ইনফাইনাইট ডাইলিউশন করি, তাহলে এটা যদি 100 খানা নেই, তাহলে এটা 100 হবে, এটা 100 হবে, ওকে এটা। কিন্তু যদি আমরা নর্মালি ওয়াটারের মধ্যে নেই, তাহলে এটা 100 থাকলে এইখানে হবে হয়তো 3 or 2, ঠিক আছে, এটা হবে 2, এটা 2 হলে এটা 2 হবে, এরকম। অর্থাৎ যদি আমাদের দেখি আলফা 0.2, তার মানে হলো ও 2% ডিসোসিয়েট হয়েছে, মানে 100 খানার মধ্যে দুটো আয়ন ডিসোসিয়েট হয়েছে। অর্থাৎ এভাবে আমরা বুঝতে পারি। এবার দেখো সেই কথাটা বলছি এখানে। এবারে এদের ক্ষেত্রে দেখো একটা ইকুয়েশন তোমরা জানতে যে কিভাবে মোলার কন্ডাক্ট্যান্স আমার উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এবং স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে চেঞ্জ হয়। এটা তোমাদের এক্সামে দেয় এই গ্রাফটা, তোমাদের জানতে চায় যে অ্যাকচুয়ালি ল্যামডা এম ইকুয়াল টু ল্যামডা জিরো এম মাইনাস এখানে একটা কনস্ট্যান্ট থাকে এ রুট ওভার সি, এরকম একটা ইকুয়েশন আমরা দেখতে পাই। এবারে এই সিটা হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন যা নেবে আর কি। তুমি যদি এই সিটাকে কমাতে থাকো, অর্থাৎ ডিক্রিজ করতে থাকো, তাহলে দেখো এটা আস্তে আস্তে ছোট হবে, তখন এটা আর এটা ইকুয়াল এর দিকে যাবে। এটা যদি কমপ্লিটলি জিরো হয়ে যায়, অর্থাৎ ইনফাইনাইট ডাইলিউশনে এই কনসেন্ট্রেশনটা একদম নিয়ার টু জিরো হয়ে যাবে, রুট সি টেন্স টু জিরো। ইনফাইনাইট ডাইলিউশন মানে একদমই তুমি অ্যাসিটিক অ্যাসিড নেই বললেই চলে, তাই না? অর্থাৎ তখন অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন জিরোর দিকে যাবে, তখন এইটা আর এটা সমান হবে। অর্থাৎ এই জায়গায় এসে, এই যে ইনফাইনাইট ডাইলিউশনে এসে এই জায়গাটা, এটা আস্তে 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 এইখানে চলে গেল। তার মানে এটা এই অ্যাক্সিসটাকে, অর্থাৎ এই যে কনসেন্ট্রেশন এদিকে জিরোর দিকে এটা, তাহলে এখানে জিরোর কাছে যত যাবে তত এই ভ্যালুটা হবে আমাদের ল্যামডা জিরো, ওকে। অর্থাৎ এটা হলো আমাদের উইক অ্যাসিড বা উইক বেস বা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এরকম হয়, গ্রাফটা এরকম হয়। কেন এরকম হয়? ধরো এটা পটাশিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড, কারণ তুমি যত ডাইলুট করছো, এদিকে ডাইলুট করলে ওর মুভমেন্টটা একটু বেড়েছে, আর কিছু না, কন্ডাক্টেন্সটা বেড়েছে। আয়নগুলো তো সব সেম আছে, কারণ এখানে পটাশিয়াম প্লাস সিএল মাইনাস ইনিশিয়ালি যা ছিল এখানে গিয়েও তাই থাকবে। অর্থাৎ তুমি অনেক জল দিচ্ছ, অনেক ডাইলুট করছো, তা তো পটাশিয়াম প্লাস আগেও যতগুলো ছিল, সিএল মাইনাস আগে যতগুলো ছিল, এখানে এসে সেইগুলোই আছে। এখানে যদি 10টা কে প্লাস 10টা সিএল মাইনাস থাকে, এখানেও 10 কে প্লাস 10 সিএল মাইনাস আছে। কিন্তু এই জায়গাটা, এই কনসেন্ট্রেশনটা যখন একটু বেশি আছে, তখন এখানে যদি 10টা অ্যাসিটেট থাকে,
এইখানে আসলে সেই অ্যাসিটেটের সংখ্যাটা বেড়ে যাবে, কারণ তুমি ডাইলুট করছো আর এ ডিসোসিয়েট হচ্ছে বেশি করে। এখানে কিন্তু আগেই ডিসোসিয়েট হয়ে গেছে, অর্থাৎ এখানে নাম্বার অফ আয়নের কোনো চেঞ্জ হচ্ছে না ফর স্ট্রং ইলেক্ট্রোলাইট, কিন্তু উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে নাম্বার অফ আয়ন চেঞ্জ হচ্ছে, সেই সঙ্গে তোমার এই এই সংখ্যাটা চেঞ্জ হচ্ছে, সেই সঙ্গে ডাইলিউশন হচ্ছে, অর্থাৎ মুভমেন্টটা একটু বাড়বে। ডাইলিউশন হলে মুভমেন্ট কেন বাড়বে? কারণ তুমি এইটুকু জায়গার মধ্যে এতক্ষণ ধরে যতগুলো আয়ন ছিল ততগুলো মুভমেন্ট হচ্ছিল, এবার তুমি এটাকে ডাইলিউট করে বড় করে দিয়েছো, অর্থাৎ স্পেসটাকে বাড়িয়ে দিয়েছো, ভলিউমটাকে বাড়িয়ে দিয়েছো, তাহলে যত স্পেস বাড়বে তত মুভমেন্টটা বাড়বে, কারণ এই আয়ন আয়ন যে ইন্টারাকশনটা সেটা কমে যাবে। অর্থাৎ আমরা কি দেখলাম, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বাড়বে, অর্থাৎ যখন ডাইলুট করব, এই যে ডাইলুট মানে জিরোর দিকে যাচ্ছে কনসেন্ট্রেশনটা, তত আমাদের কন্ডাক্টেন্সটা বাড়বে, কিন্তু খুব কম বাড়ছে, এটা খেয়াল করেছো? আর যখন উইক ইলেকট্রোলাইট, ওর সঙ্গে সঙ্গে নাম্বার অফ আয়ন ইনক্রিজ করছে, সেই সঙ্গে মুভমেন্টও ইনক্রিজ করছে, সেই কারণে এত তাড়াতাড়ি বাড়বে। এখান থেকে আস্তে আস্তে অল্প অল্প বাড়ছিল, এখানে অনেকটা বেড়ে গেল ইনফাইনাইট ডাইলিউশন গিয়ে। ওকে, তাহলে এই গেল। এবার দেখো তাহলে আমরা কি করছি, ফর উইক ইলেকট্রোলাইট lambda increases steeply, দেখো, on dilution as shown in the graph of the figure, but the limiting concentration or infinite dilution electrolyte dissociates completely, এটাই কথাটা বলছে, এটা ইম্পর্টেন্ট। at such low concentration the conductivity of the solution is so low that it cannot be measured experimentally। এবার এই যে আমরা এখান থেকে দেখলাম যে এইটা যখন হচ্ছিল, এইভাবে হচ্ছিল, এইরকম ভাবে হচ্ছিল, তাহলে আমি এক্সপেরিমেন্টালি ও কোথায় গিয়ে অ্যাকচুয়ালি এটার সঙ্গে মিশবে সেটা তো আমরা বুঝতে পারছি না। তাহলে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা আমরা যদি বের করতে চাই সেটা খুব টাফ, কারণ ইনফাইনাইট ডাইলিউশন করতে হবে। তাহলে ইনফাইনাইট ডাইলিউশন মানে এত ডাইলিউট করতে হবে যে ওই সময় এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা কি করতে পারবো না, ওর মুভমেন্টটা যে মেজার করব সেটা আমাদের ইনস্ট্রুমেন্ট নেই। কেন? কারণ ইনফাইনাইট ডাইলিউশনে আয়নের এক্সিস্টেন্সই খুঁজে পাওয়া যাবে না, তাহলে তখন আমরা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপবো, মেজার করব কি দিয়ে? অর্থাৎ সেই কারণে ফর উইক ইলেকট্রোলাইট আমরা তার কন্ডাক্টেন্সটা সহজে মেজার করতে পারি না ইনফাইনাইট ডাইলিউশনে। সেই কারণে আমাদের এই কোল্ডার্স লটা ইউজ করব। কোল্ডার্স ল ইউজ করলে আমাদের গ্রাফটা অন্যরকম হবে, কারণ উইক ইলেকট্রোলাইটটাকে আমরা সহজেই স্ট্রং ইলেকট্রোলাইটের রেসপেক্টে আমরা মেজার করব। দেখো তাহলে আমরা এই থেকে একটা কোশ্চেন করে নিচ্ছি। অ্যাকর্ডিং টু কোল্ডার্স ল দ্য লিমিটিং ভ্যালু of molar conductivity of an electrolyte A2B3 is, তার মানে কি, 2 into A lambda plus 3 into A lambda 3 into lambda B minus, এই হবে। তবে সেটা এখনো দেয়নি এখানে, অপশন ডিতে দেখো দুটো এ আছে, তাই তো, ইনফাইনাইট ডাইলিউশন লেখা আছে, ওটা ল্যামডা 0 বা ইনফাইনাইট ডাইলিউশন। তাহলে দুটো এ এর কন্ডাক্ট্যান্স প্লাস 3 বি এর কন্ডাক্ট্যান্স, এই দুটো সামেশনই হবে আমাদের কোল্ডার্স ল অনুসারে, ঠিক আছে, টোটাল কন্ডাক্ট্যান্সটা। এই অ্যাপ্লিকেশনটা আমরা এখানে করছি, দেখো অ্যাপ্লিকেশনটা কোল্ডার্স লর অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন দেখো, এই যে অ্যাসিটিক অ্যাসিডে এবার কি করছি আমরা, এই যে এটা হলো ইম্পর্টেন্ট, অ্যাসিটিক অ্যাসিডটা দেখতেই পাচ্ছ, এটার কন্ডাক্ট্যান্স মেজার করছি, তাহলে এটা ডাইরেক্টলি মেজার করা যাচ্ছিল না। আমরা কি করলাম, এটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিলাম, এটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিলাম, এটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিলাম। এইটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি, দেখো ল্যামডা অফ, এটা স্মল ল্যামডা দিলাম, ল্যামডা অফ অ্যাসিটিক অ্যাসিটেট প্লাস ল্যামডা অফ Na প্লাস প্লাস এখানে ল্যামডা অফ, এখান থেকে কি আসবে, H প্লাস প্লাস ল্যামডা অফ Cl মাইনাস, এটা মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস
lambda of Na plus minus lambda of Cl minus। এবার পরিষ্কার দেখতে পাচ্ছ এই Cl মাইনাস এই Cl মাইনাস কেটে গেল, এই Na প্লাস এই Na প্লাস কেটে গেল, থাকলো অ্যাকচুয়ালি এটা আর এটা। তার মানে এটা উইক ইলেক্ট্রোলাইট হলেও আমরা যদি এটার ভ্যালু জানতে পারি, এটা স্ট্রং, এটা স্ট্রং, এটা স্ট্রং, তাহলে এই তিনটে স্ট্রং ইলেক্ট্রোলাইটের রেসপেক্টে আমি এটা পেয়ে যাব। মানে এটাকে আমার কমপ্লিটলি ডিসোসিয়েট হওয়ার দরকার নেই। কিন্তু এই স্ট্রং ইলেক্ট্রোলাইটের কন্ডাক্টেন্স মেজার করে আমরা এইভাবে অ্যাড করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম ল্যাম্ডা অফ অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটেট প্লাস ল্যাম্ডা অফ H প্লাস। তাহলে এটাই আমরা দেখতে পাচ্ছি এখন কমপ্লিট ডিসোসিয়েট কন্ডিশনে আছে। মানে এই জায়গা থেকে আমরা পেলাম এটাকে ইকুয়েশনে আকারে পেলাম, থিওরিটিক্যালি, নট প্র্যাকটিক্যাল করার দরকার হলো না। ঠিক আছে, প্র্যাকটিক্যাল কাজ করলাম, এটার করলাম আর এটার করলাম, তারপরে থিওরিটিক্যালি আমি এটা বের করে দিলাম। তার মানে এখান থেকে এটা বের করতে পারি। অর্থাৎ যেটা আমাদের উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে সম্ভব ছিল না ডাইরেক্টলি এটা বের করা, কারণ এটা কমপ্লিট ডিসোসিয়েট হয়নি, কিন্তু আমি স্ট্রংটাকে বের করে নিয়ে তারপরে তাদের সাবস্ট্রাকশন অ্যান্ড সামেশন এগুলো করে আমি পুরো থিওরিটিক্যালি এটা পেয়ে গেলাম। অর্থাৎ আমাকে এক্সপেরিমেন্টাল ভ্যালু নিতে হলো না, অর্থাৎ এক্সপেরিমেন্টালি এটাকে আমাকে করতে হলো না। ওকে, বোঝা গেছে? অর্থাৎ এইভাবে আমরা সেপারেট করে নিলাম, তাহলে আমরা এটা প্লাস এটা পেয়ে গেলাম। তার মানে এইটাই হলো অ্যাকচুয়ালি আমার অ্যাসিটিক অ্যাসিডের কন্ডাক্টেন্স, টোটাল কন্ডাক্টেন্স। ওকে, এরকম আমাদের ভ্যালু দিয়েছে। এবারে ধরো NaAC মানে অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট, NaAC মানে সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এইগুলোর ভ্যালু আমাদের দিয়েছে, দেখো এবার এটা ক্যালকুলেট করতে হবে। একদম ইজিলি ক্যালকুলেট করব। এখানে কি দেখা যাচ্ছে যে ল্যামডা অফ কার্বেট করতে দিয়েছে HAC মানে হলো অ্যাসিটিক অ্যাসিড, HAC মানে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা সোডিয়াম অ্যাসিটেট একটা দেওয়া আছে, HCl একটা দেওয়া আছে, NaCl একটা দেওয়া আছে। তাহলে এই ইকুয়েশনটা বসাবো, এইভাবে পুরো ইকুয়েশনটাকে বসাবো, সেপারেট করলাম। এটা মানে হলো HCl, এটা HCl, এটা সোডিয়াম অ্যাসিটেট, এই যে HCna, এটা সোডিয়াম অ্যাসিটেট, আর এটা সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড একটা বাদ দিলাম, ঠিক আছে। সোডিয়াম অ্যাসিটেটটা এটা অ্যাড করলে দেখো সোডিয়াম কেটে গেছে, তার মানে ক্লোরিন কেটে গেছে, ACH রয়ে গেল, তাহলে এটাই পড়ে থাকবে। অর্থাৎ এটা হবে ভ্যালু। অর্থাৎ এইভাবে আমরা স্ট্রং ইলেক্ট্রোলাইটের কন্ডাক্টেন্সটাকে কাজে লাগিয়ে উইক ইলেক্ট্রোলাইটের কন্ডাক্টেন্স মেজার করতে পারি উইদাউট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে ইজিলি এক্সপেরিমেন্ট করা যাচ্ছে, কারণ ওটাকে তো আর আমাকে ইনফাইনাইট ডাইলিউশন করার দরকার নেই। হ্যাঁ, এখানে মনে হতে পারে যে তাহলে ইনফাইনাইট ডাইলিউশন না করে আমরা কি করে পেলাম ভ্যালুটা। আমরা এইটুকু ডাইলিউট করেছি, এখানে কনসেন্ট্রেশন, এটা কনসেন্ট্রেশন তো, আর এটাকে ল্যামডা। তাহলে আমরা এইখানে কন্ডাক্টেন্স মেজার করেছি, তারপরে আরেকটু ডাইলিউট করেছি, এখানে কন্ডাক্টেন্স মেজার করেছি, এখানে আরেকটু ডাইলিউট করেছি, কন্ডাক্টেন্স মেজার করেছি, তারপরে আর ডাইলিউট করে আমি ভ্যালু পাবো না। তাহলে কি করব, এই তিনটেকে বা এইরকম আরো কয়েকটা ভ্যালু নিয়ে এইভাবে সোজা স্ট্রেট লাইন হয়ে যাবে একটা। তাহলে এখানে যে পয়েন্টে কাট করবে এই ভ্যালুটাই আমরা গ্রাফ থেকে পেয়ে যাব ল্যামডা 0 অফ এই স্ট্রং ইলেক্ট্রোলাইট। অর্থাৎ এইভাবে আমরা এটারটা মেজার করেছি এবং সেটা ধরো এরকম ভ্যালুগুলো আছে, এই যে ভ্যালুগুলো দেওয়া আছে। ওকে, অর্থাৎ স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করে মেজার করা যায়, এটা আমাদের ল্যাবরেটরিতেই করা যায়, কোনো প্রবলেম নেই, এবং অনার্সের ছেলেরা এগুলো করে। এবারে যেটা রিলেশন একটা জিনিস শেখাচ্ছি, যেটা হলো কি যে আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এই ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানেটা কি ছিল, পার্সেন্ট ডিসোসিয়েশন কথা বলেছিলাম। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা পার্সেন্ট ডিসোসিয়েশন মানে কত পার্সেন্ট। এটা যদি ভ্যালু আমাদের 0.02 হয়, তার মানে কি 0.02 মানে হলো জাস্ট 2 ডিভাইডেড বাই 100, তাই না? অর্থাৎ 100 খানা আয়নের মধ্যে 2 খানা আয়ন ডিসোসিয়েট হয়েছে, বাকিটা ডিসোসিয়েট হয়নি, এরকম। অর্থাৎ 5% ডিসোসিয়েট হয়েছে বলতে কি বুঝবো, 100 খানা আয়নের মধ্যে মানে অ্যাসিটিক অ্যাসিড
100 খানা অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে 5 অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট হয়েছে, অর্থাৎ পার্সেন্ট ডিসোসিয়েশন ইজ লাইক দিস। ওকে, এন্ড সেই জন্য আমরা টোটাল, এটা হলো আমার ইনফাইনাইট ডাইলিউশন, মানে এটা 100% ডাইলিউশন, আর এটা যে কোনো সময় কন্ডাক্ট্যান্স, আর এটা ইনফাইনাইট ডাইলিউশনের কন্ডাক্ট্যান্স, মানে 100 খানা আয়ন ডিসোসিয়েট হলে এই ল্যামডাটা পাবো, আর 2 খানা আয়ন বা 3 খানা আয়ন যা হলো এটা পাবো, অর্থাৎ আলফা এইভাবে বের করতে পারি, যে কন্ডাক্ট্যান্স দিয়ে মেজার করতে পারি ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা 0, অর্থাৎ 100% ডিসোসিয়েশন হলে কত হবে ল্যামডা, আর যে কোনো কন্ডিশনে ল্যামডা, অর্থাৎ এটাই হলো আলফা। ঠিক আছে, এই সময়টা কেটে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তাই না, লেস দ্যান 1 মিনিট। তাহলে আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন এটা বোঝা গেছে, মোলার কন্ডাক্ট্যান্স, আর এটা লিমিটিং মোলার কন্ডাক্ট্যান্স মানে হলো একদম 100% ডিসোসিয়েশন হলে বা ইনফাইনাইট ডাইলিউশনে যখন তার কন্ডাক্ট্যান্স হবে। এটা ক্লিয়ার তো? বুঝতে পারলে এই পর্যন্ত সবাই? না বুঝতে পারলে আমাকে বলবে।